একই জমির দুইজন মালিকানা দাবিদার, একজন হচ্ছে রেকর্ড মূলে, অন্যজন দলিল মূলে। এখন এই ধরনের পরিস্থিতিতে আসল মালিক কে? আসুন আজকে আমরা ঠিক এই বিষয়টি নিয়েই আলোচনা করি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকেই প্রথম হয়ে থাকেন, তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ আইন বিষয়ক নানান ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন। অনেক ক্ষেত্রেই দেখা যায় একটি মাত্র জমি কিন্তু মালিকানা দাবিদার দুইজন, এবং এই ক্ষেত্রে দেখা যায় যে একজন দলিল নিয়ে এসে একটি সম্পত্তির মালিকানা দাবি করছে এবং ঠিক একই জমিতে অন্য আরেকজন রেকর্ড মূলে এসে মালিকানা দাবি করছে। তো এই ধরনের পরিস্থিতি পড়লে কখনো এই বিষয়গুলো সমাধান করা কিন্তু অত্যন্ত জটিল হয়ে যায়। কেননা সম্পত্তির ডকুমেন্ট দেখিয়ে মালিকানা দাবি করা কিংবা মালিকানা যাচাই করা একটি জটিল প্রসেস, এবং এই প্রসেসটি ফলো করতে অনেক তথ্য উপাত্ত পর্যবেক্ষণ করে তারপরে কিন্তু সঠিক সিদ্ধান্তে আসতে হয়, এবং এই ধরনের সিদ্ধান্ত আদালতে দীর্ঘদিন ধরে চলমান থাকে, এবং এই ধরনের সমস্যাগুলো সহজে কিন্তু সমাধান হয় না। ধরুন একজন ব্যক্তি যদি দলিল মূলে কোনো সম্পত্তি দাবি করে, তাহলে নিশ্চয়ই তার কাছে দলিল সংগ্রহের কিংবা দলিল যে আছে সেটির কোনো ভিত্তি নিশ্চয়ই আছে, তাছাড়া কিন্তু তিনি কিন্তু সম্পত্তি দাবি করতেন না। আবার অন্যদিকে যে ব্যক্তি রেকর্ড মূলে এসে সম্পত্তি দাবি করছে তার কাছেও নিশ্চয়ই যথেষ্ট পরিমাণে যৌক্তিক কারণ রয়েছে, তাছাড়া কিন্তু তিনিও সম্পত্তি দাবি করতেন না। এবং অধিকাংশ ক্ষেত্রেই যে কোনো একজন ব্যক্তি কিন্তু এই সকল সম্পত্তির মালিকানা গ্রহণ করতে পারেন, এবং বাকি কিছু থাকে সেগুলো মীমাংসার মাধ্যমে দুজনকেই ভাগ বটোয়ারা করে স্বাভাবিক প্রসেসের বাইরে গিয়ে দুজনকেই শান্ত করা হয়। কিন্তু কখনোই এই ধরনের সম্পত্তি দুইজন মালিকানা দাবি করলেও এক দুজনের কিন্তু মালিকানা থাকতে পারে না। কেননা যে ব্যক্তি দলিল মূলে সম্পত্তি দাবি করে নিশ্চয়ই তারও কোনো ফল থাকতে পারে, আবার যে রেকর্ড মূলে সম্পত্তি দাবি করছে তারও কিন্তু ফল থাকার সুযোগ রয়েছে। এবং এই ফলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে ব্যক্তির দলিল রয়েছে, ধরুন তিনি কোনো ব্যক্তির কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন কিংবা ওয়ারিশান সূত্রে তিনি সম্পত্তি পেয়েছেন। এখন যে ব্যক্তি ক্রয় সূত্রে সম্পত্তির মালিকানা পেয়েছেন এবং একটি দলিল হস্তান্তর করেছেন, এখন সেই ব্যক্তি যে সকল ব্যক্তির কাছ থেকে সম্পত্তিগুলো ক্রয় করেছেন সেই সকল ব্যক্তি কি আসল মালিক ছিল কিনা, কিংবা যদি 3-4 হাত বদল হয়েও তারপরে সম্পত্তি তিনি ক্রয় করে থাকেন যে ব্যক্তির দলিল মূলে সম্পত্তি দাবি করছেন, এখন যে সূত্রে সম্পত্তি তার কাছে এসেছে সেই সূত্রগুলো সঠিক ছিল কিনা, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই কারণেই কিন্তু পরবর্তীতে ঝামেলাগুলো তৈরি হয়ে থাকে। এখন দেখা যাচ্ছে যে কোনো একটা সময় কোনো একজন ব্যক্তি একজন মালিকের কাছ থেকে সম্পত্তি ছল, প্রতারণা কিংবা প্রতারণার আশ্রয় নিয়ে সম্পত্তিগুলো হাতিয়েছিলেন, কিংবা শারীরিক শক্তি ক্ষমতা দেখিয়ে সম্পত্তিগুলো হাতিয়েছিলেন, কিংবা ধরুন যে একটা সময় দাদন প্রথা ছিল, সেই দাদন প্রথা মাধ্যমে তাকে সম্পত্তি থেকে বিতাড়িত করে তার সম্পত্তিগুলো জবরদখল করে রেখেছিলেন, এবং পরবর্তীতে সেই সকল সম্পত্তির ভুয়া দলিল তৈরি করে কিংবা দখল সূত্রে মালিকানা দাবি করে পরবর্তীতে বিক্রি করা হয়েছে। এখন যে ব্যক্তি সম্পত্তিটি ক্রয় করলেন সেই ব্যক্তি কি অরিজিনাল মালিকের কাছ থেকে ক্রয় করলেন? কখনোই কিন্তু না, এবং তিনি পরবর্তীতে সেই সকল সম্পত্তি কিন্তু ইচ্ছা মতো ভোগ দখল করতে থাকেন। কেননা যে সকল ব্যক্তির কাছ থেকে জবরদখল করে সম্পত্তিগুলো হাতিয়ে নিয়ে ভোগ দখল করা হচ্ছিল তারা নিশ্চয়ই কোনো না কোনো দিক থেকে দুর্বল ছিলেন, তা না হলে তাদের কাছ থেকে সম্পত্তি জবরদখল করে নেয়ার মতো সুযোগ না থাকারই কথা। এখন যে ব্যক্তি ভুয়া মালিকের কাছ থেকে সম্পত্তি ক্রয় করে দীর্ঘদিন ভোগ দখল করলেন, তারপরে আরেকজনের কাছে বিক্রি করলেন, তারপরে সেই ব্যক্তি আবার আরেকজনের কাছে বিক্রি করলেন, এবং তারপরে যে ব্যক্তি দলিল মূলে সম্পত্তি দাবি করছে তার কাছে এসেছেন। এখন এই ব্যক্তি যদি এখন সম্পত্তির অরিজিনাল মালিক দাবি করে তাহলে কিন্তু তিনি কখনোই অরিজিনাল মালিক না, যদিও বা একটি দীর্ঘ প্রসেস ফলো করে তারপরে তার কাছে সম্পত্তি এসেছে, এবং কিছু কিছু আইনে কিন্তু বলা হচ্ছে যে 25 বছর যদি নিরবিচ্ছিন্ন কোনো ব্যক্তি কোনো সম্পত্তি ভোগ দখল করে তাহলে সেই সকল ব্যক্তি ওই সকল সম্পত্তির মালিকানা দাবি করতে পারবে। কিন্তু ওই যে অরিজিনাল যে মালিক তিনি এসে যদি বাধা প্রদান করেন তাহলে এই সকল সম্পত্তি আর তার ভোগ দখল করার কিন্তু কোনো সুযোগ নেই এবং আইনি জটিলতা আসতে পারে। এখন এক্ষেত্রে কিন্তু এই ব্যক্তির অনেক সময় সম্পত্তির যে জমির দলিল এটি কিন্তু বলবৎ হবে না। কিন্তু এই সকল ব্যক্তি যদি আবার
যে ব্যক্তি আসলে এই যে দলিল মূলে সম্পত্তি দাবি করছে, তিনি যদি অরিজিনাল মালিকের কাছ থেকেই ক্রয় করেন, যে ব্যক্তি আসলে সেই প্রথম যখন সম্পত্তির মালিকানা সৃষ্টি হয় তখন থেকে লিগেল ওয়ে ফলো করে একজন ব্যক্তির কাছ থেকে এসে তারপরে তিনি ক্রয় করেন এবং তার আইনগত বৈধতা রয়েছে, তাহলে আসলেই তিনিই মালিক। আবার অন্যদিকে যে ব্যক্তি রেকর্ড মূল্যে সে সম্পত্তি দাবি করছে, সেই ব্যক্তিরও তো যৌক্তিক কারণ থাকতে পারে। এখন ধরুন ওই যে প্রথমে যে উদাহরণটা দিলাম, যে ব্যক্তি দুর্বল কিংবা যে ব্যক্তিকে দাদন দিয়ে কিংবা যে ব্যক্তির জীবনের নাশের হুমকি দিয়ে জবর দখল করে সম্পত্তি কিংবা প্রতারণার মাধ্যমে সম্পত্তি হাতিয়ে নিয়ে তারপরে সেগুলো ভোগ দখল করে 3 হাত বদলে একজন ব্যক্তির কাছে এসেছেন, সেই ব্যক্তি সম্পত্তির দলিল মূলে ভোগ দখল করছেন। এখন ওই যে ব্যক্তির কাছ থেকে ক্ষমতা দেখিয়ে কিংবা অরিজিনাল মালিক যে তাকে প্রতারণার মাধ্যমে ফেলে তাকে ভয়ভীতি দেখে সম্পত্তির ভোগ দখল করা হচ্ছিল, সেই ব্যক্তি তো অরিজিনাল মালিক, তিনি কিন্তু সম্পত্তি কোনোভাবে বিক্রি করেন নাই কিংবা বৈধভাবে কাউকে হস্তান্তর করেন নাই। এখন তার সম্পত্তিটি কেউ যদি অবৈধভাবে ভোগ দখল করে তারপরে দলিল মূলে ভোগ দখল করতে থাকে, তাহলে তো তার যে পূর্বপুরুষ কিংবা তার যে পরবর্তী যে ওয়ারিশগণ রয়েছে তারা যদি রেকর্ড মূলে এসে সম্পত্তির দাবি করে, তাহলে তো তার দাবির অযৌক্তিকতা কিছু নেই। এখন যে নতুন ভূমি আইন, সেই ভূমি আইনেও কিন্তু বলা হচ্ছে এই ধরনের কোনো জটিলতা থাকলে তাহলে যে সকল ব্যক্তি অরিজিনাল মালিক তাদেরকে সম্পত্তি ছেড়ে দিতে হবে। এক্ষেত্রে আপনারা 100 বছর ভোগ দখল করলেও আপনাদের সেই ভোগ দখলের কিন্তু কোনো মূল্যায়ন থাকবে না। এক্ষেত্রে কিন্তু আপনার ওই যে রেকর্ড, সেই রেকর্ডটাই কিন্তু বলবৎ হবে এবং রেকর্ডের বলেই কিন্তু সম্পত্তি ভোগ দখল করতে পারবে। কিন্তু আবার যদি দেখা যাচ্ছে যে তিনি অরিজিনাল মালিক, কিন্তু সেই মালিকই আবার পরবর্তীতে সম্পত্তি বিক্রি করে তারপরে যে ব্যক্তি বর্তমানে দলিল মূলে সম্পত্তি দাবি করছেন তিনি ওই লিগেল ওয়ে ফলো করে অরিজিনাল মালিকের মাধ্যমে এসে সম্পত্তি ভোগ দখল করছেন এবং দলিল নিয়ে তারপরে সম্পত্তি দাবি করছেন, এক্ষেত্রে যদি তার পরবর্তীতে কোনো ওয়ারিশগণ এসে ওই ব্যক্তির থেকে যে রেকর্ড মূল, সেই রেকর্ড মূলে এসে সম্পত্তি দাবি করে, তাহলে তো আর দাবির কিন্তু যৌক্তিকতা থাকে না। হয়তো দেখা যাচ্ছে তিনি যে রেকর্ড মূলে সম্পত্তি সে দাবি করছেন, সেই রেকর্ড মালিক পরবর্তীতে কোনোভাবে হয়তো সম্পত্তি বিক্রি করে দিয়েছিলেন এবং তার যে ওয়ারিশগণ কিংবা তার যে কাছের রক্তের সম্পর্ক তারা কিন্তু কেউ জানতো না, যার কারণে পরবর্তীতে ওই না জানার কারণে রেকর্ড মূল্যে এসে সম্পত্তি দাবি করছেন এবং তারা মনে করছেন যে বর্তমানে যে দলিল মূল্যের সম্পত্তি ভোগ দখল করছেন তার হয়তো এই ভোগ দখলটি অবৈধ কিংবা তিনি যে সময় থেকে সম্পত্তি ভোগ দখল করছেন কিংবা যার কাছ থেকে ক্রয় করছেন তিনি অবৈধ দখলদার ছিলেন, যার কারণে এই ভুল বুঝাগুলি হয় এবং এগুলো কোনো পক্ষেই অত সহজে বসে মীমাংসা করার চেষ্টা করে না। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো লাঠির জোর দেখিয়ে এবং বর্তমান প্রেক্ষাপটে ক্ষমতা আইনের মাধ্যমে এগুলোকে সমাধান করার চেষ্টা হয়ে থাকে এবং যার কারণে এগুলো লং প্রসেসের মাধ্যমে এগুলো সমাধান করা সম্ভব হয় না। এবং এই ধরনের ম্যাটারগুলো আসলে বোঝার মতো ব্যক্তি কিংবা বোঝার মতো যে লোকজন এগুলোর বড়ই অভাব, এক একজন এক এক ধরনের পরামর্শ দিয়ে থাকে, যার কারণে এই বিষয়গুলো কিন্তু আপনার আরো জটিল হয়ে যায়। এবং কাগজপত্রের দিক থেকে যদি আপনি বলতে চান তাহলে কাগজপত্র বোঝার মতো লোকও কিন্তু অনেক কম, সকলেই কিন্তু কাগজপত্র বুঝতে চায় না কিংবা যদিও বা বুঝতে চায় তাহলে তারা কিন্তু এই বিষয়গুলো সহজে সকলের সামনে আনে না, যার কারণেই জটিলতাগুলো দিনে দিনে বাড়তে থাকে। তাই কখনোই বলার সুযোগ নেই যে রেকর্ড মূলেই আপনি দাবি করলে আপনি সম্পত্তির মালিক কিংবা আপনি দলিল মূলে সম্পত্তি ভোগ দখল করলে কিংবা দাবি করলে আপনি আসল মালিক। সেই ক্ষেত্রে দুই পক্ষেরই কাগজপত্র যাচাই বাছাই করে তারপরে দেখতে হবে যে আসলে দলিল মূলে যে ব্যক্তি সম্পত্তির মালিকানা দাবি করছে আসলে তিনিই যৌক্তিক মালিক কিনা কিংবা আপনার যে রেকর্ড মূলে সম্পত্তির মালিকানা দাবি করছে যে ব্যক্তি, সেই ব্যক্তি আসলে সম্পত্তির মালিক কিনা। তাই এই ধরনের জটিলতা নিয়ে যদি আপনাদের কোনো সামনে সমস্যা আসে কিংবা জটিলতা তৈরি হয়, সেক্ষেত্রে একজন ভালো আইনজীবীর খোঁজ করে তার থেকে পরামর্শ নিয়ে তার কাছে কাগজপত্র যাচাই বাছাই করে দুই পক্ষ বসে সমাধান করার চেষ্টা করবেন। অযথা তৃতীয় পক্ষ কিংবা দালালের শরণাপন্ন হয়ে শুধু শুধু সময় অর্থ এগুলো নষ্ট হবে, তাছাড়া আর কোনো কিছু সমাধান পাবেন না। আর যদি এই সকল বিষয় নিয়ে আমাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, কমেন্টস করবেন, আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে এই ধরনের গুরুত্বপূর্ণ আরো কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।